নমস্কার, আমরা এসো গল্প করি। আজ শুনবেন পরাগ ভূঁইয়ার লেখা একে চন্দ্র ট্রিলজির প্রথম পর্ব বিবর্তন। তবে গল্প শুরুর আগে একটাই রিকোয়েস্ট, গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল এসো গল্প করিকে। শুনতে থাকুন পরাগ ভূঁইয়ার লেখা বিবর্তন। অন্ধকারে ডুবে যাওয়া অবয়বগুলোর দিকে অনেকক্ষণ চেয়ে রইলে তার আকার আকৃতি সম্বন্ধে একটা সম্যক ধারণা পাওয়া যায়। অন্ধকারের একটা নিজস্ব আলো থাকে, অথচ তাকিয়ে থেকে তেমন কিছু ঠাউর করতে পারছি না। শুধু অসীম আধার মাঝে অজস্র তারার এলোমেলো বিস্ফোরণ। কিন্তু ওটা কি? একটা সাদা আলোকবিন্দু। আলোটা জ্বলছে আর নিভছে, জ্বলছে আর নিভছে। বহু দূর থেকে ভেসে আসছে মৌমাছির কুঞ্জন। কি বিচিত্র তার তাল ও সুর! কুঞ্জনটা আমার খুব কাছে চলে এসেছে, কানের কাছে এসে বাজছে। সত্যিই কি তাই, নাকি কেউ ডাকছে আমায়? চোখ খুলুন প্রফেসর ব্যানার্জি। টলমলে ঝাপসা দৃষ্টিতে দেখলাম আমার মুখের সামনে কেউ দাঁড়িয়ে আছে। মেঝের ওপর কাঁচের টুকরো এদিক ওদিক ছড়ানো, তার মাঝে আমি চিত হয়ে শুয়ে রয়েছি। বাতাসে একটা পোড়া পোড়া গন্ধ। ল্যাবের স্থানে স্থানে আগুন লেগে গিয়েছে। সিলিং বেয়ে দোলনার মতো ঝুলছে একটা টিউবলাইট। তার জোরালো আলো মুখে এসে পড়ছে আমার। আলোর হাত থেকে বাঁচতে দুহাত দিয়ে মুখটা ঢাকলাম কিছুক্ষণ। সামান্য ধাতস্থ হয়ে হাত সরিয়ে আবার তাকালাম। ঝাপসা চোখে দেখি সামনে দাঁড়িয়ে থাকা লোকটা হাত বাড়িয়েছে। তার হাতে একটা মোটা কাঁচের চশমা। নিন চশমাটা পড়ুন। আমি হাত বাড়িয়ে চশমাটা নিতে গিয়ে যন্ত্রণায় কোকিয়ে উঠি। পেটে অসম্ভব ব্যথা। সাবধানে, ইউ উন্ডেড। পেটে গ্লাসের টুকরো ঢুকেছে। মেডিক টিম আসছে, একটু ধৈর্য ধরুন। বিস্ফোরণের সময় আপনি ছিটকে টেবিলের নিচে পড়ে যাওয়ায় আপনি গুরুতর আঘাত পাননি, নইলে যে কি হতো কে জানে। চশমাটা চোখে দিতেই মানুষটাকে চিনতে পারলাম। ও, মনোজ মালাকার, প্রজেক্ট হেড। আমি ভাঙা ভাঙা গলায় প্রশ্ন করলাম, ট্রায়ালের কি হলো? ওপর থেকে কোনো রেসপন্স পেয়েছ? না প্রফেসর। কোনো ফরেন পার্টিকেলস? নাথিং। এক রাশ নিরাশা এসে আমার মাথা হেঁট হয়ে গেল। বললাম, শেট। আর মেজর রাঘব, ওনার কি খবর? ডিসঅ্যাপিয়ার্ড উইদাউট এ ট্রেস। হিট অ্যান্ড ট্রায়াল, এই মেথড ছাড়া আমাদের আর কোনো উপায় নেই মনোজ। এই নিয়ে 6 জন বলি হয়ে গেল প্রফেসর। হার কত? মালাকার বেশ উত্তেজিত হয়ে কথাটা বলেই পরক্ষণে নিজেকে শুধরে নিল। আচ্ছা ঠিক আছে। আপনি আগে সুস্থ হয়ে উঠুন, তারপর এই নিয়ে কথা বলছি। আমি কোমরে ভর দিয়ে আস্তে আস্তে উঠে বসলাম।
বিস্ফোরণে গোটা ল্যাব একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধোঁয়ায় ভরে রয়েছে চারিদিক। একদল ফায়ার কর্মী আগুন নেভাতে ব্যস্ত। তবে আপাত দৃষ্টিতে দেখে মন বলছে যন্ত্রটা তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। সেন্ট্রাল ইউনিটটা পোর্টালের ওপারে কয়েক সেকেন্ড থাকার পর ফিরে এসে বিস্ফোরণ সহ সেফটি গ্লাস ভেঙে এই কন্ট্রোল এরিয়াতে তাণ্ডব ঘটিয়েছে। যত্রতত্র ছিটকে পড়ে রয়েছে প্রেসার গেজ, নিউমেরিক টিউব, মনিটর ডিসপ্লে আরো ইত্যাদি ইত্যাদি। ক্যাপ্টেন রাঘব যে আর ফিরবে না কথা জানি। সঠিক কোঅর্ডিনেট খুঁজে বের করতে আমারই কোথাও ভুল হচ্ছে। মনোজ এবার প্রজেক্টটা বন্ধ করে দেবে মনে হয়। ওর কোম্পানি আর জলের মতো এত টাকা খরচ করবে না। অনেক কাঠ খড় পোড়ানোর পর অবশেষে আমি যন্ত্রটা তৈরি করেছিলাম। গত 5 বছরের অক্লান্ত পরিশ্রমের ফল। সৃষ্টির আনন্দে যে কত রাত ঘুমোতে পারিনি তার হিসেব নেই। আমার কত স্বপ্ন ছিল মানব সভ্যতার ইতিহাসে শুধু স্বর্ণাক্ষরে নাম লেখা থাকবে না, প্রয়োজনে গোটা ইতিহাস আমার তৈরি যন্ত্রের দ্বারা বদলানো সম্ভব। প্যারালাল ইউনিভার্সের অস্তিত্ব চিরকাল হাইপোথেসিস বা কল্পবিজ্ঞানের কল্পই হয়ে থেকেছে, কিন্তু এই যন্ত্রের মাধ্যমে যে কেউ অন্তহীন সম্ভাবনার জগতে পৌঁছতে পারত। একটা বিকল্প পৃথিবী পেতে পারে সবাই। কিন্তু সব শেষ হয়ে গেল। রাঘবকে নিয়ে মোট 6 জন ভলেন্টিয়ার বিকল্প পৃথিবীর সন্ধানে হারিয়ে গেল। তারা আর ফেরেনি। আমার এই যন্ত্রটা সবসময় ধ্বংসই ডেকে এনেছে, এ কথা আমি মানছি। কেন যে রিসার্চ টিমের সদস্যরা যন্ত্রটাকে সুইসাইড বয় বলতো এখন আমি বুঝতে পারছি। 2 জন মেডিক এসে আমাকে শুইয়ে দিয়ে স্ট্রেচারে করে নিয়ে যায়। ল্যাব ছাড়ার আগে পর্যন্ত পলকহীন চোখে চেয়ে রইলাম ধ্বংসাবশেষের দিকে, চেয়ে রইলাম আমার তৈরি সুইসাইড বয়ের দিকে। প্রতিটা গল্পের একটা শুরু এবং শেষ থাকে, তবে এই গল্পের কোনো শেষই নেই। শুরুটা হয়েছিল বছর 5 আগে, একটা বর্ষা মুখর সন্ধ্যায়। একজন তরুণের অপরিসীম উদ্যম আমার গবেষণার সৌজন্যে। সেদিনই প্রথম মনোজ মালাকারের সঙ্গে আমার আলাপ। ইউনিকর্ন কোম্পানির সিইও। ইউনিকর্ন নতুন হলেও রোবোটিক্সে বিশ্বমানের দক্ষতা অর্জন করেছে, নইলে এত কম সময়ে মার্কেটে এদের উত্থান রীতিমতো হারকিউলিয়ান টাস্ক। তবে মনোজকে প্রথম দর্শনে আমার বেশ ভালো লেগেছিল। ওর প্রস্তাবটাই ছিল সম্পূর্ণ ভিন্ন। মানব সভ্যতা এখন মৃত্যুর দোরগোড়ায়। যে কোনো মুহূর্তে নিউক্লিয়ার হলোকাস্ট হতে পারে। গোটা পৃথিবী জুড়ে বিপুল জনসংখ্যা, এটাই হচ্ছে এখন আমাদের অন্যতম সমস্যা। সিঙ্গল চাইল্ড নিয়মের কড়াকড়িতে লাভ তো কিছুই হয়নি, উল্টে প্রতি মিনিটে 35টা করে শিশু জন্মাচ্ছে। উপায় কি? উপায় হলো কোনো একটা বসবাসযোগ্য বিকল্প পৃথিবী খুঁজে কোটি কোটি মানুষের পুনর্নির্বাসন। এইটা যদি সম্ভব হয় তাহলে হয়তো এই বর্তমান ক্রাইসিস থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে। মালাকারের প্রস্তাবে বেশ খুশি হয়েছিলাম আমি। ওর কোম্পানির বিনিয়োগ হলেও প্রজেক্টটার মধ্যমণি ছিলাম আমি। রাত দিন এক করে প্রোটোটাইপ থেকে ফুলি ফাংশন মডেল বানালাম, যা একজন মানুষকে পৌঁছে দিতে পারে একটা বিকল্প দুনিয়াতে। যদি এটা সফল হয় তাহলে পরিকল্পনা ছিল আরো বড় একটা গেটওয়ে বানানোর, যেখানে একসঙ্গে শতাধিক মানুষকে নিয়ে যাওয়া আসা করা যাবে। কিন্তু তার সম্ভব হলো কই? চিন্তার মায়াজাল কেটে গেল আমার। আবার বাস্তবে ফিরে এলাম। নার্সিং হোমের বেড থেকে উঠে ধীর পায়ে এগিয়ে গেলাম। হাত বাড়িয়ে স্লাইডিং উইন্ডোটা অল্প খুলে বাইরের দিকে তাকিয়ে রইলাম। বাইরে বৃষ্টি পড়ছে। 5 বছর আগে ঠিক
সেই দিনের মতো। দূরে নদীর ওপারে মেঘাচ্ছন্ন আকাশের নিচে আকাশচুম্বী কংক্রিটের জঙ্গল, বৃষ্টি স্নাত শহর জুড়ে আলোর রোশনাই। সবার উপরে জ্বলজ্বল করছে মুন ওয়াকার সংস্থার 3D হলোগ্রাফিক লোগো, যার প্রতিবিম্ব নদীর জলে গিয়ে মিশেছে। আধো আলো আধো ছায়াতে নদীর বুক চিরে কাতারে কাতারে জাহাজের লাইন। আকাশে উড়ছে পাইলট হেলিকপ্টার। জাহাজগুলোর গতিবিধি নিয়ন্ত্রণের জন্য হেলিকপ্টার বেয়ে নেমে এসেছে তীব্র ফ্লাড লাইট। মিথেন গ্যাসের বড় বড় ট্যাঙ্কার বোঝাই করে জাহাজগুলো চলেছে সমুদ্রের দিকে। নদীর এপারের শহরতলির দৃশ্য সম্পূর্ণ আলাদা। কালো ধোঁয়ার কুণ্ডলি উগড়ানো দাউ দাউ করে জ্বলতে থাকা একটা দৈত্যকার চিমনি, প্লাস্টিকের রিসাইকেল কোম্পানির চিমনি। ছোটবেলায় আমরা মুখ পোড়া লাইট হাউস বলতাম, তবে ওই মুখ পোড়াটাই আমাদের পেটের ভাত জুগিয়ে এসেছে। এই চিমনির নিচে থেকে শুরু হয় লেবার কলোনি। কয়েক হাজার বর্গ কিলোমিটার জুড়ে চারকোনা লুডোর ছক্কার মতো দেখতে সারি সারি ঘর, যার একটার মধ্যেই আমার ছোটবেলা কেটেছে। অভাব অনটনের জীবন আমার প্রতিভার বিকাশে বাধা দেয়নি, বরং অপরিসীম জেদ আর বিকল্প কিছু করার প্রচেষ্টা প্রতিভার প্রস্ফুরণ ঘটিয়েছে। প্যারালাল ইউনিভার্স নিয়ে একের পর এক থিসিস দাঁড় করিয়েছি। অর্থ যশ এখন আমার কোনো কিছুর অভাব নেই, কিন্তু নিজের শিকড়টাকে কোনো দিন ভুলিনি। আমার মাসিক আয়ের প্রায় পুরোটাই ডোনেশনে যায়। সাধ্যমতো চেষ্টা করি সমাজের পিছিয়ে পড়া দরিদ্র সীমার নিচে অবস্থান করা মানুষের জন্য সত্যি কিছু করার। ব্রিজ বেয়ে একটা ডাবল ডেকার ট্রেন নদীর ওপারের শহর থেকে এপারের শহরতলিতে আসছে যাচ্ছে। ট্রেন থামলেই হুড়মুড়িয়ে লোক ওঠানামা করছে। এরা বেশিরভাগ হলো রানার, মানে কোদা বাংলায় যাকে বলে দৌড়বাজ আর কি। পিজো ইলেকট্রনিক ট্রাকে দিন রাত দৌড়োয় এরা, যার ফলে বিদ্যুৎ উৎপাদিত হয়। এরাই এখন অল্টারনেট পাওয়ার সোর্স। এই দৌড়বাজরা সমাজে খুব গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে ভীষণ অপ্রয়োজনীয় বটে, কারণ একজন মরলে তার জায়গায় 10 জন চলে আসবে। রাত্রি 8টা বাজলে লেবার কলোনিতে কারফিউ জারি হয়। এটি হয়ে ওঠে তখন সবচেয়ে বেশি অপরাধপ্রবণ এলাকা, অথচ কয়েক বছর আগে এমন পরিস্থিতি ছিল না। চাঁদের টেরাফর্মিং জোর কদমে শুরু হতে মানুষের জীবনে বেশ কিছু পরিবর্তন ঘটে। জোয়ার ভাটার তীব্রতা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলকে বসবাসের অযোগ্য করে তোলে। শুধু তাই নয়, মানুষের রিপু নিয়ন্ত্রণে ঋণাত্মক ভূমিকা নেয়। রেপ, খুন, আত্মহত্যা, গার্হস্থ্য হিংস্রতা দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে। অগত্যা ল অ্যান্ড অর্ডার বজায় রাখতে রাত্রি নামলেই কারফিউ জারি হয়। দূর থেকে ট্রেনের অবিরাম শব্দ আসছে, তার সঙ্গে লেবার কলোনির শোরগোল, কুকুরের ঘেউ ঘেউ শব্দ। উফ! কিন্তু সব কিছু ছাপিয়ে দৃষ্টিগোচর হয় উঁচু বিল্ডিংগুলোর মাঝে মুন ওয়াকার সংস্থার 3D অ্যাডভার্টাইজমেন্ট। একজন লাস্যময়ী মহিলা হাওয়ায় ভাসছে, তার চারপাশে 3D হলোগ্রাফিকের একটা দুনিয়া, যেটার সময়ে সময়ে আকার আকৃতি বদলাচ্ছে। ভেসে বেড়াতে বেড়াতে মেয়েটি পৃথিবী ছাড়িয়ে কয়েক মুহূর্তে অন্তরালে চাঁদের পৃষ্ঠে এসে নামল। তবে এ চাঁদের মাটি সাদা কালো এবড়ো খেবড়ো পাথুরে নয়, বরং সবুজ ঝলমলে। মেয়েটির ব্যাকগ্রাউন্ডে চাঁদের বুকে নিমেষে তৈরি হচ্ছে উঁচু উঁচু অ্যাপার্টমেন্ট, ঝুলন্ত রেল লাইন, বিল্ডিংগুলোর মাঝে ভেসে বেড়াচ্ছে নানা আকারের উড়োজাহাজ। পেছনে নীল আকাশ ফুঁড়ে অর্ধেক ধূসর পৃথিবী। এই বিজ্ঞাপনটা আমি কয়েক লক্ষ বার দেখেছি, তাই আর ভালো লাগে না। বিরক্তিতে আরো উপরের দিকে তাকালাম।
ঘন কালো আকাশ যে শুধু আমার পছন্দ তাই নয়, আরো অনেকের পছন্দ। না না, কোনো কাব্য চর্চার অঙ্কুরোদ্গম নয়, বরং মেঘলা আকাশ অনেকের কাছে ঝলসানো রুটির প্রতীক। তারা চাঁদকে ঘৃণা করে। বিগত 500 বছর ধরে চাঁদের টেরাফর্মিং চলছে, এবং সেটা করতে গিয়ে পৃথিবীর সমস্ত রিসোর্স প্রায় নিঃশেষ। অতীতে একটা সময় পর্যন্ত কঠোর জনসংখ্যা নিয়ন্ত্রণ, বিশ্ব শান্তির প্রয়াস, অর্থনৈতিক পরিকাঠামোর শুধরানো, এসবের অনেক চেষ্টা চলেছে। কিন্তু চাঁদে স্থায়ীভাবে বসবাস করার পরিকল্পনা বাস্তবায়িত হতেই এসব কেউ আর কেয়ার করল না। বরং হাইব্রিড পিজো ইলেকট্রনিক ক্রিস্টাল বাজারজাত হওয়ার পর বিপুল জনসংখ্যাকে দৌড়বাজে রূপান্তরিত করা হলো। এখন কেমন আছেন প্রফেসর? হ্যাঁ, এখন অনেকটা সুস্থ লাগছে বটে। আশা করি পরের সপ্তাহ থেকে আবার কাজে লাগতে পারবো। সেটা আর সম্ভব নয়। কোম্পানি আর এই প্রজেক্টে অর্থ বিনিয়োগ করবে না। আমরা মুনওয়াকার সংস্থার সঙ্গে হাত মিলিয়ে চাঁদের টেরাফর্মিংয়ের জন্য একটা বিশেষ অ্যান্ড্রয়েড তৈরি করেছি, যারা স্পেস শাটলে করে আইস এবং মিথেন কিউব নিয়ে যাবে। এতে কি লাভ হবে? কয়েক হাজার পাইলট কর্মহীন হয়ে পড়বে যে। আর কোনো উপায় নেই প্রফেসর। অ্যান্ড্রয়েড পাইলটের অ্যাকুরেসি এবং প্রেসিশন একটা মানুষের থেকে অনেকটাই বেশি। টেরাফর্মিংয়ে গতি আসবে, কারণ চাঁদই এখন আমাদের একমাত্র ভরসা। কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হতে তো কমপক্ষে আরো 200 বছর সময় লাগবে। তোমার কি মনে হয় যে মানুষ এত ধৈর্য রাখবে? তার আগেই নিজেরা নিজেদের মাংস ছিঁড়ে খাবে, এই আমি তোমাকে বলে রাখলাম। কিন্তু আমার মতে আমাদের আরো একবার চেষ্টা করা উচিত। কিন্তু কে বলুন তো? এই এক্সপেরিমেন্টাল ভলেন্টিয়ার কে হবে প্রফেসর? আর তাছাড়া কোনো আর্মি অফিসার তো এই কাজে এগিয়ে আসবে না। এত গোপন রাখা সত্ত্বেও সংবাদপত্রগুলো সৌজন্যে প্রজেক্টের ব্যাপারে সবকিছুই জেনে গেছে। কেউ কেউ তো বলছে আমি নাকি সেডিস্টিক। একটার পর একটা ভলেন্টিয়ারকে নিশ্চিহ্ন করে আমি পৈশাচিক আনন্দ পাচ্ছি। কাউকে প্রয়োজন নেই, আমি নিজে যাব। কিন্তু প্রফেসর, তুমি এমনিতেই তো প্রজেক্টটা বন্ধ করবে। ধরো আমি গিয়ে যদি আর ফিরে না আসি, তাতে তোমার তো কোনো ক্ষতি হবে না। দেখো, একবার চেষ্টা করে দেখতে কিসের ক্ষতি বলো? নিজের রাঘব সহ ওই 6 জন ভলেন্টিয়ার এখনো কেন ফিরে এলো না, এই নিয়ে আমার কিছু বিশ্লেষণ আছে। শোনো, ভালো করে মন দিয়ে শোনো। তুমি হয়তো জানো যে আমাদের মহাজাগতিক দৃষ্টি আলোর গতি দ্বারা সীমিত, কিন্তু তার বাইরেও মহাবিশ্বের অনন্ত প্রতিলিপি রয়েছে, এবং সেগুলো সংখ্যায় কত তা পরিমাপ করাও সম্ভব। কিন্তু সেই রাশি এত বড় যে তা গণনা করার মতো প্রযুক্তি আমাদের কাছে নেই। এবার আমাদের কি দেখতে হবে? আমাদের দেখতে হবে যে প্রতিলিপিগুলির মধ্যে সৌরজগৎ সৃষ্টির সম্ভাবনা কতটা, এবং সেই সৌরজগতে পৃথিবীর গঠন কেমন হবে। ভুলে যেও না কিন্তু, যে বিকল্প পৃথিবীর সন্ধানে আমরা আছি তার স্বরূপ কিন্তু সম্পূর্ণ আমাদের মতোই হতে হবে। হ্যাঁ, তবে কেবলমাত্র একটা ছোট্ট বৈচিত্র্য ছাড়া। সেখানে যেন প্রাণের অস্তিত্ব থাকে, বাট সেটা কেবল আণুবীক্ষণিক স্তরে। নইলে এমন কোনো বিকল্প পৃথিবীতে গিয়ে পৌঁছলাম যেখানে ডাইনোসরাসে দাপাদাপি করে বেড়ায়, তাহলে তো রীতিমতো গৃহযুদ্ধ করে পৃথিবী দখল করতে হবে। তাহলে আমাদের ভুলটা কোথায় হচ্ছে প্রফেসর? আপনি বলুন। দেখো, আমার মনে হয় আমাদের কোঅর্ডিনেট নির্ণয়ে ভুল হচ্ছে। চান্সটা কিন্তু 1 ইন এ বিলিয়ন বা ট্রিলিয়ন নয়, 1 ইন এ ইনফিনিটি। আর আমার বিশ্বাস হচ্ছে ওই 6 জন এমন কোনো সম্ভাবনার জগতে পৌঁছেছে যেখানে বিগ ব্যাংই ঘটেনি। অর্থাৎ সেখানে কোনো ইউনিভার্সের সৃষ্টিই হয়নি। হাইপোথিসিস অনুসারে বিগ ব্যাং এর আগে ছিল ইনিশিয়াল সিঙ্গুলারিটি, অর্থাৎ একটা বিন্দু যার মধ্যে অসীম ঘনত্ব সীমাবদ্ধ। এবার সেখানে স্পেস, টাইম, লাইফ, ম্যাটার কিছু অস্তিত্ব তো রাখে না, যেখানে ভৌত বিজ্ঞানের কোনো সূত্র কার্যকারী হয় না। আমার মনে হয় সেই কারণেই আমি তাদেরকে খুঁজে পাচ্ছি না। নিজের রাঘবের কি হাল হয়েছে তা সত্যি আমি কল্পনা করতে পারছি না এখন। তাহলে এবার কি হবে? আপনার অবস্থাও যে ওদের মতনই হবে। মনোজের প্রশ্ন শুনে বোবা সেজে দাঁড়িয়ে থাকি। আবেগের বশে প্রতিশ্রুতি তো দিয়ে ফেললাম,
কিন্তু এর উত্তর আমার কাছেও নেই। জানালার বাইরে উত্তর খুঁজতে থাকি। এখন আর বৃষ্টি পড়ছে না, আকাশে মেঘ সরে গিয়ে উজ্জ্বল চাঁদের আগমন হয়েছে। নীল চাঁদের গায়ে তুলো তুলো মেঘের আস্তরণ। টেরাফর্মিং প্রক্রিয়া প্রায় শেষের পথে। গ্যালেন গ্যালেন মিথেন, অ্যামোনিয়া এবং সমুদ্রের জল ফ্রিজ করে মহাকাশযানগুলোয় বয়ে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলা হচ্ছে চাঁদের পৃষ্ঠে। এতে দুটো কাজ হয়, চাঁদে মানুষের বসবাসের অনুকূল আবহাওয়া সৃষ্টি, আর নিজের অক্ষ বরাবর চাঁদের আবর্তন বৃদ্ধি পায়। সুদূর অতীতে চাঁদের ম্যাগনেটিক ফিল্ড থাকলেও এখন চাঁদের কোনোই ম্যাগনেটিক ফিল্ড নেই। কিন্তু মনোয়াকার সংস্থা এই সমস্যারও বিকল্প রাস্তা খুঁজে নিয়েছে। সূর্যের ক্ষতিকারক তেজস্ক্রিয় রশ্মির হাত থেকে রক্ষার জন্য কয়েক লক্ষ মাইল জুড়ে অর্ধগোলাকার শিল্ড নির্দিষ্ট দূরত্বে চাঁদকে কেন্দ্র করে ঘুরছে। ভূপৃষ্ঠ থেকে স্পেস এলিভেটর কেবল আকাশ ফুঁড়ে উঠে গিয়েছে মহাশূন্যে। মহাকাশযানগুলি এই স্পেস এলিভেটর করেই পৌঁছে যাচ্ছে চাঁদের কিনারায়। তারপর দৈত্যকার মিথেন, অ্যামোনিয়া এবং আইস কিউবগুলো চাঁদের পৃষ্ঠে ফেলে দিয়ে আসছে। কি অভূতপূর্ব দৃশ্য! নক্ষত্র খচিত আকাশের রানী যেন ইনকিউবেটরে ঘুমিয়ে আছে, একেবারে নবজাতকের মতো। আর এই পুরো প্রক্রিয়ার পথপ্রদর্শক মনোয়াকার সংস্থা, পৃথিবীর নতুন মহাশক্তি। আমি জানি না মনোজ, তবে প্রজেক্ট শাটডাউন হওয়ার আগে আমি একবার শেষ চেষ্টা করে দেখতে চাই। আমরা যে ধ্বংসের দোরগোড়ায় সেটা তো তুমিও জানো। ভবিষ্যতে কি হবে সেটা নিশ্চয় তোমাকে আর বলে দিতে হবে না। টেরাফর্মিং কমপ্লিট হলে মনোয়াকার সংস্থা চাঁদে বড় বড় ডিজাইন কমপ্লেক্স বানাবে। সেগুলো যাদের সামর্থ্য আছে তারা কিনবে আর চাঁদে সুস্থ জীবন কাটাবে। আর যারা যেতে পারবে না তারা পৃথিবীতে বসে বসে পচবে। পৃথিবীটা ধীরে ধীরে নিষ্পাপ গোলাকার দৈত্যকার আবর্জনা স্তূপে পরিণত হবে। তুমি কি সেটা চাও মনোজ? বলো। কিন্তু প্রফেসর, আপনি এটা বোঝার চেষ্টা করুন। আপনি যেটা করতে চাইছেন সেটা আত্মহত্যার সমান। সত্যি আত্মহত্যা। কিন্তু একবার ভেবে দেখো মনোজ, যদি আমরা সফল হই তাহলে তো ভবিষ্যতে আমূল পরিবর্তন ঘটবে। এই প্রযুক্তি কাজে লাগিয়ে তোমার কোম্পানি কতটা ক্ষমতাশালী হয়ে উঠবে সেটা একবার ভেবে দেখো। মনোয়াকার সংস্থাকে পিছনে ফেলে ইউনিকর্ন হয়ে উঠবে পরবর্তী মহাশক্তি। দেখো, আমার জীবনে আর কোনো লক্ষ্য নেই, শুধু চাই এই গবেষণাটা সফল হোক। তুমি আমাকে একটা সুযোগ দাও প্লিজ। কিন্তু প্রফেসর, আপনি যদি ফিরে না আসেন তাহলে এই গোটা দুনিয়া আমার পেছনে পড়ে যাবে। সংবাদপত্রগুলো ছিঁড়ে খাবে আমাকে। ইউনিকর্ন কোম্পানির এতদিনের সাফল্য, আপনার গবেষণার ভবিষ্যৎ সবকিছু ধুলোয় মিশে যাবে। আমি 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 এত বড় অন্যায় দায়ভার আমার কাঁধে নিতে পারবো না প্রফেসর। আমি কি করে নিই বলুন তো? আমার পক্ষে এটা সম্ভব নয়। আপনি প্লিজ আমাকে ক্ষমা করুন, প্লিজ। আই এম রিয়েলি সরি। আমি পারবো না এটা। মনো চলে যায়, আমি নীরব থাকি। জানালা দিয়ে লেবার কলোনি দেখি। কারফু নামছে। ধীরে ধীরে রাস্তায় শ্মশান সম নিস্তব্ধতা গ্রাস করে। পায়রার খোপের মতো লেবার কলোনির ঘরগুলির জানালা সব বন্ধ। কেউ কেউ বাতি নিভিয়ে অন্ধকারে ডুবে যায়। কারফুর সময় অবাঞ্ছিতভাবে ঘুরে বেড়ানো একেবারেই নিষিদ্ধ। রাস্তায় নেমে আসে একদল সাদা পোশাকের পুলিশ। এদের আবার হাতে একটা করে লেজার গান থাকে। প্রথমে এরা দুবার অ্যালার্ট করবে, তৃতীয়বার না শুনলে শুট অ্যাট সাইট। হামেশাই শুনতে পাই কারফুর সময় পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সংঘর্ষ হয়েছে। গৃহযুদ্ধ দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। অবশেষে মনোজ আমার কথায় রাজি হয়েছে।
টানা 1 মাস ধরে আমরা যন্ত্রটায় কিছু পরিবর্তন এনেছি। চেষ্টা করেছি পুরো যন্ত্রটাকেই পোর্টালের ওপারে পাঠানোর। এরই মাঝে একটা অদ্ভুত কাণ্ড ঘটেছে। না, আমি মিরাকেলে বিশ্বাস করি না, কিন্তু যা ঘটেছে তা কল্পনাতীত। একদিন নিচের টেবিলে বিভোর হয়ে সঠিক কোঅর্ডিনেট খুঁজতে খাতায় আঁচড় কাটছি, হঠাৎ একটা শিশুর আধো আধো কথা ভেসে এলো। যেন আমার খুব চেনা কণ্ঠস্বর। আমার অস্থিরতা বেড়ে উঠল কয়েকগুণ। চেয়ার ছেড়ে শব্দের উৎস সন্ধানে উঠে দাঁড়াতেই মাথা জুড়ে অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেল। স্মৃতিপটে ভেসে উঠল একটা আবছা দৃশ্য। আমার কোলে খেলা করছে একটা 5 বছরের শিশু, সোফায় খেলনা ছড়িয়ে ছিটিয়ে রাখা। কিছুটা তফাতে খাবারের প্লেট হাতে একটা মেয়ে এসে দাঁড়িয়েছে। মেয়েটির পরনে শাড়ি, কপালে সিঁদুর। হ্যাঁ, মুখটা আমার খুব চেনা লাগছে। এই যে মিথিলা, আমার সঙ্গে ইউনিভার্সিটিতে পড়তো। হ্যাঁ, কিছুদিন চুটিয়ে প্রেমও করেছি, কিন্তু তারপর থেকে আমাদের আর কোনো যোগাযোগ নেই। কিন্তু কেন যেন আমার মনে হতে লাগলো ও আমার বিয়ে করা বউ, আর কোলের বাচ্চাটাও আমাদের। কিন্তু ঠিক তখনই গোটা ঘরময় যেন ভূমিকম্প নেমে এলো। সাদা পোশাক পরিহিত একদল বন্দুকধারী প্রবেশ করলো ঘরের ভিতর। মিথিলা বাধা দিল, কিন্তু সঙ্গে সঙ্গে একটা চোখ ঝলসানো আলোর রোশনাই আমার দৃষ্টিপট বদলে দিল। কিছুক্ষণ হতবাক হয়ে চেয়ার আগলে বসেছিলাম। এই ঘটনার সহজ কোনো ব্যাখ্যা আমার মাথায় এলো না। তবে এটা যে স্বপ্ন নয় সেটা আমি একেবারেই নিশ্চিত, বরং এক ধরনের ভিশন বলা যেতে পারে। সারা রাত অনেক ভেবে শেষ পর্যন্ত একটা সিদ্ধান্তে এলাম। অদূর ভবিষ্যতে আমার কোনো এক বিকল্প সত্তা, যার সঙ্গে মিথিলার বিয়ে হয়েছে, সেও হয়তো আমার মতোই প্যারালাল ইউনিভার্স নিয়ে গবেষণা করতে গিয়ে সফল হয়েছে। সে যে কোঅর্ডিনেট কাজে লাগিয়ে পোর্টাল খুলে যেখানে যেতে চেয়েছে, সেটা আসলে আমার ইউনিভার্স। একটা ক্ষীণ আশার আলো খুঁজে পেলাম অবশেষে। যে কোঅর্ডিনেট নিয়ে কাজ করছিলাম তার উপর জোর দিতে থাকি। আমি পরে মিথিলার খোঁজ নিয়ে দেখেছি ও দিব্যি রয়েছে, বিয়ে করেনি, তবে মুনওয়াকার সংস্থার একটা ব্রাঞ্চে ভালো পোস্টে রয়েছে। ওর সঙ্গে কথা বলে যেটুকু বুঝলাম, আগে সেই মাখামাখো ভাবটা নেই, বরং এক প্রকার আমাকে ভুলেই গিয়েছে। আজ যন্ত্রটার অপরিসীম ক্ষমতা পরীক্ষার দিন। গিনিপিগ আমি নিজেই। তেজস্ক্রিয় বিকিরণ থেকে বাঁচার জন্য মনোজ আমাকে একটা বিশেষ ধরনের স্পেস স্যুট বানিয়ে দিয়েছে। সঙ্গে রয়েছে 72 ঘন্টার অক্সিজেন সরবরাহ এবং আত্মরক্ষার জন্য একটা লেজার গান। যন্ত্রটা সেন্ট্রাল ইউনিটের সঙ্গে লাগোয়া একটা ডিম্বাকার কক্ষ আমি নিজে লাগিয়েছি। বাইরের দৃশ্যাবলী পরিষ্কার করে দেখার জন্য কক্ষটি স্বচ্ছ বানানো হয়েছে। স্পেস স্যুট চাপিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমি ডিম্বাকার কক্ষে প্রবেশ করি। সেফটি ক্লাসের ওপারে গোটা রিসার্চ টিম উৎসুক দৃষ্টিতে আমার দিকে চেয়ে। সবার মাঝে দেখতে পেলাম মনোজ দাঁড়িয়ে। আমার জেদের বসে শেষমেশ হার মেনে নেয় ছেলেটা। আমি ফিরে আসতে পারবো কিনা সে নিয়ে বেচারা বেশ উদ্বিগ্ন। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে হাত নাড়িয়ে যন্ত্রটা চালু করার নির্দেশ দিই।
কিছুক্ষণ পর একটা তীব্র ঝাঁকুনি অনুভব করি। ল্যাবরেটরির চারিদিকের দেওয়ালগুলো ক্রমশ মিলিয়ে যাচ্ছে। তার পরিবর্তে একটা নীলচে বেগুনি বর্ণের কুয়াশা ধীরে ধীরে যন্ত্রটাকে ঘিরে ফেলছে। সেন্ট্রাল ইউনিটের কম্পন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে অস্বাভাবিকের দিকে। যন্ত্রটা জুড়ে এলোমেলো অগ্নিস্ফুলিঙ্গের তরঙ্গ খেলা করছে। তারপর নীলচে বেগুনি কুয়াশার মুখে বিদ্যুৎ সম গতি নিয়ে ছুটে চললাম অজানা মহাবিশ্বের দিকে। বেশ ভয়ে ছিলাম যে যাত্রাপথের শেষে হয়তো অসীম অন্ধকার ধরা দেবে, হয়তো কোনো কিছু অনুভব করার আগেই কর্পূরের মতো মিলিয়ে যাব মহাশূন্যে। কিন্তু তা হয়নি। নীলচে বেগুনি কুয়াশা মিলিয়ে যেতেই যন্ত্রটা মুখ থুবড়ে পড়ল নরম বালির উপর। সেই সঙ্গে তীব্র সূর্যালোক চোখে এসে পড়ল। যত দূর চোখ যায় একেবারে ধুধু মরুভূমি। না না, সবুজের কোনো চিহ্ন নেই কোনো দিকে। কম্পাসটাও কাজ করছে না। তবে বাইরের তাপমাত্রা সহনযোগ্য। আমার কোঅর্ডিনেট নিখুঁত না হলেও কাজে একটু দিয়েছে। অন্ততপক্ষে আমি ফিরে যেতে তো পারবো। যন্ত্রটা এখনো প্রায় অক্ষতই রয়েছে। বালির মধ্যে অর্ধনিমজ্জিত ডিম্বাকৃতি কক্ষ থেকে বেরোতে বেশ কসরত করতে হলো। বালিতে ভর করে হামাগুড়ি দিয়ে কোনো ক্রমে বেরিয়ে এসে আকাশের দিকে তাকাতেই বিস্ময়ে মোহিত হয়ে উঠলাম। কি সুন্দর, কি অপূর্ব, ভাষায় বর্ণনা করা একেবারে কঠিন। শনি গ্রহের অনুরূপ একখানা বলয় ঘিরে রয়েছে নীল আকাশ জুড়ে। রামধনুর মতো আকার নিয়ে ক্রমশ সরল রেখায় পরিণত হয়ে দিক চক্রবালে মিশে গিয়েছে। যেন কোনো চিত্রশিল্পীর অলীক কল্পনার একেবারে বাস্তব রূপায়ণ। বেশ কিছুক্ষণ এই অভূতপূর্ব দৃশ্য উপভোগ করার পর নিজের কাজে মন দিলাম। ক্যামেরা বের করে ছবি তুললাম, বালির স্যাম্পল কালেক্ট করলাম, এয়ার কম্পোজিশন চেক করলাম। নাইট্রোজেনের পরিমাণ পৃথিবীর মতো হলেও বাতাসে জলীয় বাষ্প এবং অক্সিজেনের মাত্রা ভীষণ কম। অগত্যা 72 ঘন্টার অক্সিজেন আমার একমাত্র ভরসা। এতদূর এসে যখন অক্ষত অবস্থায় আছি, তখন এই বিকল্প পৃথিবীকে আরো অন্বেষণ না করে আমি ছাড়ছি না। তবে যন্ত্রটা একার পক্ষে বয়ে নিয়ে যাওয়া অসম্ভব। ওটা ছাড়াই আমাকে এগিয়ে যেতে হবে। বহু দূরে ছোট বড় বালিয়াড়ির মাঝে অনেকগুলো সাদা পাহাড়ের আভাস চোখে পড়ল। আপাতত ওটাই হবে আমার গন্তব্যস্থল। কিছু রক স্যাম্পল নিতে পারলে এই বিকল্প পৃথিবীর ভূতত্ত্ব সম্বন্ধে অনেক কিছু জানা সম্ভব। যদি কোনো দুর্ঘটনা না ঘটে এবং সিলিন্ডারে যে পরিমাণ অক্সিজেন মজুদ আছে, তাতে আমি অনায়াসে এখানে ফিরে আসতে পারবো। গবেষণার খাতিরে এটুকু ঝুঁকি তো নেওয়াই যায়। শেষমেশ মনস্থির করে অক্সিজেন সিলিন্ডার, লেজার গান, ক্যামেরা এবং অন্যান্য সামগ্রী নিয়ে রওনা দিলাম। তবে সামান্য দূর গিয়েই আমার সমস্ত উৎসাহের অবসান ঘটে আসল প্রতিকূলতার উদয় হলো। এখানকার মাধ্যাকর্ষণ পৃথিবীর চেয়ে অনেক বেশি। পা ফেলে হাঁটতে বেশ কষ্ট হচ্ছে। পিঠের অক্সিজেন সিলিন্ডারের ভার যেন কয়েক টনের সমান। সেই সঙ্গে তপ্ত মরুভূমির বালি
আমার চলার গতিকে আরো মন্থর করে তুলেছে। বেশ আশ্চর্য লাগলো, এখানে খুব তাড়াতাড়ি দুপুর গড়িয়ে বিকেল নামে। এই বিকল্প পৃথিবীর আবর্তন তুলনামূলকভাবে দ্রুত। আমার গণনা অনুযায়ী প্রায় 17 ঘন্টায় নিজের অক্ষ বরাবর একবার ঘুরতে সময় নেয়। নিজেকে ভীষণ ক্লান্ত লাগছে, আর পারছি না। হাঁটা থামিয়ে কিছুক্ষণ জিরিয়ে নেওয়া যাক। ইনসু ড্রিঙ্ক ব্যাগ থেকে স্ট্র করে খানিকটা জল খেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ধীরে ধীরে কুসুম রাঙা সূর্য অস্ত গিয়ে অন্ধকার নামল। এখানে তাপমাত্রা খুব দ্রুত পরিবর্তিত হয়। আমার স্পেস স্যুটটা অবশ্য তাপের কুপরিবাহী, নইলে এতক্ষণে একেবারে ঠান্ডায় জমে যেতাম। নক্ষত্র ভরা আকাশের মাঝে শ্বেত শুভ্র বলয়ের দিকে তাকিয়ে আমি আবার মন্ত্রমুগ্ধ হয়ে পড়ি। কি অপরূপ শোভা, কি অমোঘ আকর্ষণ তার। ক্যামেরা দিয়ে ছবি তুলতে তুলতে বেশ কিছুটা ধারণা আমার মাথায় চাড়া দেয়। আমি নিশ্চিত যে বিকল্প পৃথিবীতে এসে আমি উপস্থিত হয়েছি সেখানে প্রাণের সঞ্চার কোনোদিনও হয়নি। তার অনেকগুলো কারণের মধ্যে একটা হলো এই যে এখানে চাঁদের কোনো অস্তিত্ব নেই। সুদূর অতীতে থিয়া নামক গ্রহের সঙ্গে সংঘর্ষে পৃথিবীর কিছু অংশ আলাদা হয়ে গিয়ে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে। পরে পৃথিবীর অভিকর্ষ শক্তির প্রভাবে একত্রিত হয়ে সেটা চাঁদে পরিবর্তিত হয়। কিন্তু এই সমান্তরাল জগতে তা উপগ্রহে পরিণত না হয়ে সৃষ্টি করেছে একটা বলয়ের। এ একেবারে অন্তহীন সম্ভাবনা। সত্যি মহাবিশ্ব কত বিচিত্র। Emergency alert. Oxygen level decreasing. Automatic repair not working. স্পেস স্যুটের ভেতর থেকে যান্ত্রিক শব্দ ভেসে এসে আমার ঘুম ভাঙিয়ে দেয়। চারপাশের অপার শান্তি ভঙ্গ করে মরুভূমি কাঁপিয়ে মাতাল ঝড় শুরু হয়েছে। প্রায় কিছুই দেখা যাচ্ছে না। ঝোড়ো বালির স্রোত কোথায় আমায় টেনে নিয়ে যাচ্ছে আমি জানি না। তার চেয়েও ভয়ের কারণ হলো আমার সিলিন্ডারে লিকেজ হয়েছে। দ্রুত অক্সিজেনের পরিমাণ কমছে। না 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 না, যন্ত্রটা ফেলে এত দূর আসা আমার একেবারেই উচিত হয়নি। ভুল, মারাত্মক ভুল করে ফেলেছি আমি। কি করব কিছুই ভেবে উঠতে পারছি না। অতীতের সমস্ত ব্যর্থতা আমার কানে কানে বিদ্রুপের হাসি শুনিয়ে যাচ্ছে। মনোজের সদা হাস্যময় মুখ, লেবার কলোনির জীবন, নীল চাঁদ, এমনকি মিথিলা একে একে স্বপ্নের মতো চোখের সামনে ভেসে উঠছে। হঠাৎ করে আমার বেঁচে থাকার ইচ্ছাটা কেমন যেন প্রবল হয়ে উঠল। এতগুলো বছরের পরিশ্রম, এতগুলো মানুষের ভবিষ্যৎ ভেঙে পড়লে চলবে না। আমাকে বাঁচতে হবে, আমাকে ফিরতেই হবে। কিন্তু যন্ত্রের লোকেশন কেন দেখা যাচ্ছে না? বারবার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছি। ফিরে গিয়ে আদৌ যন্ত্রটা খুঁজে পাবো তো? এতক্ষণে নিশ্চয়ই মরুভূমির মাতাল ঝড় যন্ত্রটার উপর কয়েক স্তর বালির আস্তরণ ফেলে সেটাকে টিলা বানিয়ে ফেলেছে। এই মুহূর্তে কোথায় যাব? কোন দিকে যাব? কিছুই বুঝতে পারছি না আমি। নিজেকে ভীষণ অসহায় লাগছে। আচমকা মৃত্যুর ভয়ে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ঝড়ের তাণ্ডবকে উপেক্ষা করে ছোট বালিয়াড়ির বুক চিরে এগিয়ে গেলাম। দৌড়তে দৌড়তে একসময় জ্ঞান হারিয়ে ফেললাম।
Low oxygen level detected. Emergency alert. Oxygen level 17%. অক্সিজেন এখন প্রায় শেষের পথে। ইনসু ড্রিঙ্কিং ব্যাগের জলের ভান্ডার এখন প্রায় নিঃশেষ। খিদের জ্বালায় আমার নাজেহাল অবস্থা। ক্যামেরা বাদে সমস্ত প্রয়োজনীয় জিনিস গত রাতে ঝড়ে আমি হারিয়ে ফেলেছি। যন্ত্রটা খুঁজে পাওয়ার আশা এক প্রকার ছেড়েই দিয়েছি বলতে গেলে। না, তবে এত সহজে হার মানার পাত্র আমি নই। অভিযান আমি বন্ধ করব না। ভাগ্যে যা লেখা আছে দেখা যাবে। সাদা পাহাড়ের সারি লক্ষ্য করে আবার পথ চলা শুরু করলাম। কয়েক মাইল দূরত্ব অতিক্রম করার পর বালির উপর উড়ন্ত কোনো প্রাণীর ছায়া দেখে আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। আমার মতে এই পরিবেশে প্রাণীর সঞ্চার হওয়া অসম্ভব। তবে ওটা কি? ঘাড় উঁচু করে উপরে তাকালাম। একটা পাখির মতো কিছু, বেশ বড়, সম্ভবত টেরাসরস বা ওই জাতীয় কোনো প্রাণী হবে। আমার সামনে বিপদ আসন্ন। লেজার গানটা হাতের কাছে শক্ত করে ধরলাম। না 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 না, আমার অনুমান ভুল হয়নি। জন্তুটা আমাকে লক্ষ্য করে তীর গতিতে নেমে এলো। লেজার গানটা লক্ষ্য করে পরপর দুটো ফায়ার করলাম আমি। প্রথমটা লক্ষ্যভ্রষ্ট হলেও দ্বিতীয়টা নিশানায় গিয়ে লাগলো। ডানা ঝাপটাতে ঝাপটাতে জন্তুটা প্রায় 10 হাত দূরে গিয়ে পড়ল। আমি ধীর পায়ে সেদিকে এগিয়ে যাই। জন্তুটাকে কাছ থেকে দেখে আমার হাড় হিম হয়ে যাওয়ার উপক্রম হলো। এটা কোনো ডাইনোসরাস নয়। গরম বালির উপর মুখ থুবড়ে চিত হয়ে শুয়ে মৃত্যু যন্ত্রণায় কোঁকড়াচ্ছে একটা ডানাওয়ালা 4 পেয়ে জন্তু। গোটা শরীর ধূসর লোমে ঢাকা। পিঠের ক্ষত থেকে ফিনকি দিয়ে লাল রক্ত ঝরে পড়ছে। আমার সমস্ত হিসেব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। বাতাসে এত কম অক্সিজেনের মাত্রা, সবুজের কোনো চিহ্ন মাত্র নেই। তবে প্রাণের উদ্ভব কিভাবে সম্ভব? আমি প্রাণীটির ভবলীলা শেষ হওয়ার অপেক্ষা করি। তারপর মৃতদেহের কাছে এসে হাত দিয়ে ওর মুখটা বালির মধ্য থেকে বের করলাম। হ্যাঁ, না 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 না, একেবারে অসম্ভব। জন্তুটির মুখটা দেখে আমি একেবারে ভয়ে শিউরে উঠলাম। এই যে অবিকল মানুষের মতো। অস্বাভাবিক বড় কানের পাতা আর তীক্ষ্ণ নখযুক্ত শীর্ণ হাত জোড়া শুধুমাত্র একটু ব্যতিক্রমী। বাকি সবকিছু একেবারে মানুষের মতো। আমি কি দেখছি? পর্যাপ্ত অক্সিজেন না পেলে মানুষের হ্যালুসিনেশন হয়। আমার ক্ষেত্রেও কি সেরকম কিছু ঘটছে? ভালো করে আবার খুঁটিয়ে দেখলাম। না, আমার দেখার কোনো ভুল হয়নি। এটা সত্যি একটা মানুষ, বরং বলা যেতে পারে মানুষ আর বাদুড়ের কোনো সংকর প্রজাতি। আমার স্বাভাবিক হতে অনেকটা সময় লাগলো। ক্যামেরা দিয়ে মৃতদেহের বেশ কিছু ছবি তুলে আবারও পথ চলা শুরু করলাম। যে সাদা পাহাড়গুলোর উদ্দেশ্যে আমার অভিযান শুরু হয়েছিল, এখন তার প্রায় কাছে চলে এসেছি। আর অন্যদিকে মাত্র কয়েক ঘন্টার অক্সিজেন বেঁচে রয়েছে।
প্রত্যেকটি ক্রিয়ার একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। যন্ত্রটা সৃষ্টি করেই আমার ধ্বংস করে ফেলা উচিত ছিল। অন্তহীন সম্ভাবনার রূপ যে এত ভয়ঙ্কর হতে পারে তা আমি কল্পনাও করতে পারিনি। সূর্য তখন মধ্য গগনে। সামনে দেখলাম আকাশে উড়ে বেড়াচ্ছে অসংখ্য বাদুড় মানুষের দল। তার চেয়েও অবাক দৃশ্য, আমার যন্ত্রের মতোই অসংখ্য যন্ত্র মরুভূমির বালির উপর পড়ে রয়েছে। তার মানে শুধু আমি একা নই, সমান্তরাল ব্রহ্মাণ্ডের আমার অসংখ্য সত্তা নিজ নিজ বানানো যন্ত্রের দ্বারা কোনো না কোনো সময়ে এখানে হাজির হয়েছে। তাদের মধ্যে অনেকেই ফিরে যেতে পারেনি। তারপর ঘটেছে যোগ্যতমের উদ্বর্তন। যারা সবল ছিল তারা এই প্রায় নগণ্য অক্সিজেনযুক্ত পরিবেশে বিকশিত হয়েছে, খিদের জ্বালায় একে অন্যকে ভক্ষণ করেছে। আর যারা টিকে গেছে তাদের বিবর্তন ঘটেছে, পরিণত হয়েছে বাদুড়রূপী মানুষে। আর ওই সাদা পাহাড়গুলো, ওগুলো আসলে মৃতদের হাড়ে স্তূপ। এই বিবর্তনের প্রক্রিয়া অনন্তকাল ধরে চলবে না, এর কোনো পরিসমাপ্তি নেই। এখন একদল মানুষ বাদুড় আকাশ বেয়ে মৌমাছির ঝাঁকের মতো আমাকে লক্ষ্য করে ধেয়ে আসছে। আমার সিলিন্ডারের অক্সিজেন এখন প্রায় শেষের দিকে। হৃৎপিণ্ডের পাঁজরে পাগলের মতো বাড়ি মারছে যেন কেউ। আমি আর বাঁচব না, আমি আর বাঁচব না। হয়তো ক্লান্তি ও অবসাদে আমার চোখের পাতা বন্ধ হয়ে আসছে। হয়তো চিরতরের মতো আমি এবার ঘুমিয়ে পড়ব। Welcome to Nova, Professor. শুনছিলেন একে চন্দ্র ট্রিলজির সূচনা পর্ব বিবর্তন। গল্পের সূত্রধার আমি তমাল। গল্প পাঠে ছিল বরেন এবং অন্বেষ। পরাগ ভূঁইয়া, হলদিয়াতে জন্ম, পেশায় ইঞ্জিনিয়ার, নেশায় কলমচি। কল্পবিজ্ঞান আর হরর গল্প সর্বদা তার মন টানে। চাঁদের টেরাফর্মিং নিয়ে 3টে পর্বের সমাপ্ত তার লেখা একে চন্দ্র ট্রিলজির প্রথম পর্ব ছিল বিবর্তন। কেমন লাগলো আজকের গল্প লিখে জানান কমেন্টের মাধ্যমে। আর এসো গল্প করিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুভরাত্রি, ভালো থাকবেন এবং ভালো রাখবেন।